আসসালামু আলাইকুম। কামরুন্নেসা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আমি আজ নবম এবং দশম শ্রেণীর ছাত্রীদের গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ে নিয়ে আলোচনা করব। অনেক দিন পর তোমাদের সাথে ক্লাস নেওয়ার সুযোগ হলো। আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি খুব জীবন ঘনিষ্ঠ এবং বর্তমান এই করোনার প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা তোমরা বই খাতা কলম নিয়ে বসো এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করো। আমি নাহিদ সুলতানা তোমাদের সাথে আছি। আর কথা না বাড়িয়ে আমি সরাসরি বিষয়ে চলে যাই। আজকের বিষয় হলো নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা। তোমাদের বইয়ের দ্বাদশ অধ্যায়টি বের করো, পার্ট 1 ও পার্ট 2। এখান থেকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? যে আমাদের জীবনে নিয়ম মতো যদি আমরা চলি তাহলে কি জীবনটা সুস্থ সুন্দর এবং সফলভাবে আমরা পরিচালিত করতে পারি। কিন্তু নিয়মের ব্যতিক্রম যদি হয়, নিয়ম বহির্ভূতভাবে আমাদের খাওয়া দাওয়া, তারপরে ঘুম, শারীরিক পরিশ্রম, এগুলো যদি আমরা ঠিকমতো না করি তাহলে অনিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থায় আমরা চলে যাই। তার ফলশ্রুতিতে দেখা যায় কি আমাদের বিভিন্ন রোগ শোক এবং জীবনটাই অন্যরকম একটা ঝামেলাপূর্ণ জীবনে পরিণত হয়। সেই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। নির্দিষ্ট নিয়ম, তাহলে আমরা এক কথায় বলি কি নির্দিষ্ট নিয়ম মেনে জীবনকে পরিচালনা করাকেই আমরা নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা বলতে পারি। ঠিক আছে? এবার আমরা আসি নিয়মতান্ত্রিক জীবনযাপনের গুরুত্ব কী। নিয়মতান্ত্রিক জীবনযাপনের গুরুত্ব হলো, এখানে আছে দেখো, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, বিভিন্ন কাজে দক্ষতা, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো, সংক্রামক ও অসংক্রামক রোগ থেকে রক্ষা ইত্যাদি। সেই বিষয়ে আলোচনা করতে গেলে আমি তোমাকে বলি যে আমাদের আমাদের দেশ কি, আমাদের দেশ সহ সারা বিশ্বই কি নগরায়নে পরিণত হয়ে গেছে। সেই খোলা জায়গা নাই, অনেক বাড়িঘর উঠে গেছে, গাড়ি বেড়ে গেছে। তার ফলে কি আমাদের ধারাটাই পরিবর্তন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা স্বাস্থ্যের ঝুঁকির সম্মুখীন হতে পারি এবং বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারি। এর ফলে কি হয়, আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতা থেকে আমরা দূরে চলে যাই। তাইলে কি আমাদের পরিবর্তনটা কিভাবে? যেমন শারীরিক অসুস্থতার কারণ অনেকগুলো আছে, যার মধ্যে হলো আমাদের খাওয়া দাওয়ার পরিবর্তন এসেছে, খাওয়া দাওয়ার মধ্যে পরিবর্তন এসেছে। যেমন ফাস্টফুড, তোমরা ফাস্টফুড খাওয়া বেশি পছন্দ করো। তারপরে কোল্ড ড্রিঙ্কস, পানির পরিবর্তে অনেকেই ধূমপান করে। তারপর স্বাস্থ্যবিধিগুলো মেনে চলে না। অনেক রাত পর্যন্ত দেখা যায়, অনেক রাত পর্যন্ত জেগে থাকে, আবার অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। এতে কি হয়, নিয়ম মতো আমাদের জীবনটা চলছে না, আমাদের শরীরের উপর একটা প্রভাব পড়ছে, এর প্রভাব দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। আবার দেখা যায় অনেক রাত পর্যন্ত টিভি দেখে, কম্পিউটার চালিয়ে কি অনেক রাত তোমরা কাটিয়ে দাও।
মোবাইল ডিভাইস আছে এগুলো দিয়ে, এবং বিভিন্ন যে স্বাস্থ্যবিধির নিয়ম নিষেধ আমরা মানি না, এবং সেই ক্ষেত্রেই দেখা যায় নিয়মতান্ত্রিক জীবনের ব্যত্যয় ঘটে, এবং সেখানে দেখা যায় বিভিন্ন সংক্রামক ও অসংক্রামক বিভিন্ন রোগ শোকে মানুষ পরিণত হচ্ছে। অল্প বয়সেই দেখা যাচ্ছে কি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তারপরে হৃদরোগ, এগুলো 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 মানুষকে আক্রান্ত করে ফেলছে, এবং এটা শুধু পরিবারের জন্যই বোঝা না, দেশের জন্য এটা একটা বোঝা স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। কেন? কারণ নিয়মতান্ত্রিক জীবনযাপন থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এই জন্য নিয়মতান্ত্রিক জীবনযাপন থেকে দূরে সরে গেলে কি হয়, আমাদের রোগ শোক হয়, তার ফলে কি হয়, কর্মদক্ষতা কমে যায়, এবং বিভিন্ন রোগ দীর্ঘায়ু হতে পারে, এবং আমাদের আয়ু কমে যায়। তাহলে এক কথায় আমরা কি বলতে পারি, নিয়মতান্ত্রিক জীবনযাপনের গুরুত্ব হিসাবে আমরা ধরতে পারি কি, এই যে নিয়মতান্ত্রিকভাবে যদি আমরা চলাফেরা করি তাহলে কি হবে, শারীরিক মানসিক বিভিন্ন কাজের দক্ষতা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে, আর বিভিন্ন রোগ থেকে অন্তত রক্ষা পাওয়া যাবে। সুতরাং আমাদের নিয়মতান্ত্রিক জীবনযাপন সম্পর্কে আমাদের জানতে হবে, এবং জেনে সেইভাবে আমাদের ছোটবেলা থেকেই সেইভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। এবার আমরা আসি নিয়মতান্ত্রিক জীবনযাপন, তাহলে বুঝতে পেরেছ। এবার আমরা দেখি নিয়মতান্ত্রিক জীবনযাপন করার উপায় কি কি। যেমন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠন করা। আমরা কি সবাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস খাই? স্বাস্থ্যসম্মত খাদ্য কি খাই? আমরা সবাই খাই না। আমরা না জেনেও অনেক সময় অস্বাস্থ্যকর খাদ্য, অপুষ্টিকর খাদ্য, যে সমস্ত খাদ্য আমাদের শরীরের জন্য দরকার, যে সমস্ত পুষ্টি দরকার, বা বয়স এবং আমার ওজন অনুযায়ী যে সমস্ত খাদ্য, সুষম খাদ্য গ্রহণ করা দরকার, সেগুলো আমরা খাই না। তো এইগুলো আমাদের সুষম খাদ্য খেতে হবে। খাওয়ার জন্য আমাদের সবসময় নির্দিষ্ট একটা নিয়ম মেনে চলতে হবে। ইচ্ছা মতো সারাদিন খাওয়া, বা সারাদিন না খেয়ে এই যে তোমরা রাত জেগে থাকো, আবার সকালে দেরিতে ওঠো, তাহলে কি হয়, অনেকটা সময় না খেয়ে থাকো। তারপরে কি হয়, যখন খাও, সেই খাওয়াটা যদি সুষম খাবার না হয়, সেই ক্ষেত্রে কি হয়, নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়। তারপরে আমরা শরীরের ওজনটা দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু এই খাদ্যাভ্যাসের জন্য, সঠিক নিয়মে সঠিক পুষ্টিকর খাদ্য না খাওয়ার জন্য ওজন বেড়ে যায়। ওজন বেড়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওজন যাতে না বাড়ে, অতিরিক্ত বয়স এবং উচ্চতা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ওজন যাতে থাকে, সেই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে এবং জানতে হবে। এরপর আমরা আবার দেখি খাদ্যের ক্ষেত্রে অনেক সময় কি দেখা যায়, কি অনিয়মিতভাবে খাদ্যাভ্যাস আমরা গ্রহণ করি, কুসংস্কার আমরা মানি, এই খাবারটা খাবো না, ওই খাবারটা খাবো না, এই ধরনের আমাদের ভিতরে একটা টেন্ডেন্সি থাকে। এটা দূর করতে হবে। তাহলে আমাদের কি নিয়মতান্ত্রিক জীবনযাপনের পর্যায়ে আমরা চলে আসব, এবং ছোটবেলা থেকেই এটা যদি আমাদের অভ্যাসে পরিণত করি, তাহলে সারা জীবন এটা কাজে লাগবে। এরপরে আসে নিয়মিত শারীরিক পরিশ্রম ও ব্যায়াম করা। নিয়মিত শারীরিক পরিশ্রম ও ব্যায়াম আমরা করতে পারি। এই যে বললাম, নগরায়নের জন্য কোনো খেলার মাঠ কমে গেছে, ছাদে আমরা যেতে পারি না, বাইরে হাঁটার জায়গা নাই, তখন কি ঘরের মধ্যেই বসে থাকা হয়। যে খাবারটা আমরা খাই, ওটা কি হয়, ওটা যে ক্যালোরি দরকার, সেই ক্যালোরিটা বার্ন হওয়ার সুযোগ হয় না, বসে বসে কতটুকু। তারপর ঘরের কাজও আমরা আজকাল করি না। সেই ক্ষেত্রে করতে হবে কি, যে অবস্থায় আমরা আছি সেটা কি আমাদের মেনে নিয়ে আমাদের চলতে হবে। তাহলে আমাদের শারীরিক পরিশ্রম করতে পারো কিভাবে, তোমরা ছোট ছোট কাজ করতে পারো, ঘরে নিজের ঘরটা পরিষ্কার করা, কাপড় চোপড় কাচা, মায়ের সাথে সাহায্য করা, যেটুকু জায়গা আছে খেলার, স্কুল খুললে তোমরা যখন টিফিন পিরিয়ডে একটু খেলাধুলা করলে, হ্যাঁ, এগুলো করতে হবে। শারীরিক পরিশ্রম কম করলে অবশ্যই ব্যায়াম করতে হবে, কারণ এটা হলো স্বাস্থ্য রক্ষার, সুস্বাস্থ্য তৈরি করার একটা মূল চাবিকাঠি হলো শারীরিক ব্যায়াম। এরপরে দেখো, ঘুমের সময় ও জেগে ওঠার সময় মেনে চলা। ঘুমের সময়, জেগে ওঠার সময়, একটু আগেই আমি বলেছি আমরা কি করি, অনেক রাত জেগে
ঘুমাই, রাত জেগে থাকি, আর সকালে দেরিতে তোমরা কি করো, ঘুম থেকে উঠো। এখন তো আরও স্কুল নাই, পড়াশোনা যাওয়ার করার জন্য বাইরে টিচার নাই, তাহলে কি করো তোমরা, রাত জেগে কম্পিউটার টিভি দেখা, পড়াশোনাও করো, অনেকে পড়াশোনাও করো, সবাই যেটা করো আমি সেটা বলবো না। আর সকালে দেরিতে ঘুম থেকে ওঠা, তাহলে ঘুমের সময়টা ঠিক সময়ে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। কি জন্য? আমাদের নিয়মতান্ত্রিক জীবনযাপন অনুসরণ করার জন্য। এরপরে দেখো, মানসিক চাপ নিয়ন্ত্রণ করা। মানসিক চাপ আসতেই পায়, নিয়মতান্ত্রিক জীবনযাপন পরিচালনার জন্য মানসিক চাপ, অত মানসিক চাপ নেওয়া যাবে না, তার খুব খারাপ এফেক্ট থাকে। সেই ক্ষেত্রে কি হবে, নিয়ন্ত্রণ করতে হবে। কি কারণে মানসিক চাপ হবে? যেমন এখন যদি এতদিন এই 5-6 মাস তোমরা লকডাউনে আছো, সবাই যদি কিছু কিছু পড়াশোনা করো, তাদের মানসিক চাপটা হঠাৎ করে পরীক্ষা দিতে হলে, একটা কিছু তো হবে, এরকম করোনা তো থাকবে না, পরীক্ষা দিতে হলে তখন যারা পড়াশোনা আগে থেকেই করেছো, মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো করেছো, তারা কি মানসিক চাপে পড়বে না। আর যারা সেরকম পড়াশোনা করনি, সে তাদের মানসিক চাপ এত হবে, তখন তারা মানসিকভাবে এক সময় পড়তে গেলে তখন আর ওই পড়াটা মাথায় ঢুকবে না, মানসিক চাপে আক্রান্ত হবে। দেখা যাচ্ছে যে অনেক ছোট ছোট ছেলে মেয়েদের ভিতরেও এই মানসিক সমস্যা দেখা যায়। কেন? এই যে বিভিন্ন কি করি আমরা, মাথা খাটিয়ে মোবাইল দেখি, কম্পিউটার দেখি, গেমস খেলি, আমরা ব্রেনকে একদম কি রেস্ট দেই না। তো এই ক্ষেত্রে আমাদের মানসিক চাপ নিয়ন্ত্রণ করার অভ্যস্ত হতে হবে। আর হলো নিজস্ব একটা পরিকল্পনা থাকতে হবে সব সময়। যথাযথ সময়ে নিজস্ব পরিকল্পনা করতে হবে, এবং সেই পরিকল্পনা যে আমি কখন কি কাজটা করব, সেটা পরিকল্পনা করে পরিকল্পনা মাফিক আমার সেটা করতে হবে। সেই ক্ষেত্রে কি নিজস্ব আলাদা একটা পরিকল্পনা থাকবে। আরেকটা বিশেষ বিষয় হলো ধূমপান বর্জন করা। আমরা জানি ধূমপান বর্জন অবশ্যই করতে হবে। আশেপাশে যারাই ধূমপান করে, আত্মীয় স্বজন বা পরিচিত, তাদেরকে ধূমপান থেকে দূরে রাখতে হবে। করোনা পরিস্থিতিতে কিন্তু সবসময় বলা হয় ধূমপায়ীদের সাবধানে থাকতে হবে, ধূমপান বন্ধ করতে হবে। ধূমপান শুধুমাত্র নিজের ক্ষতি করে না, আশেপাশে যারা থাকে তাদেরও ক্ষতি হয়, এটা জানতে হবে, জানাতে হবে। আর ধূমপায়ীদের অনেক পুষ্টিকর খাদ্য খেলেও সেই খাদ্যটা কিন্তু অনেক সময় কাজে লাগে না, এবং এর ফলে একটা দীর্ঘমেয়াদী অসুস্থতা দেখা দিতে পারে। আর একটা বিশেষ দিক হলো ধর্মীয় ও সামাজিক বিধি নিষেধ মেনে চলা। প্রত্যেকটা ধর্মের কি নিজস্ব কিছু বিধি নিষেধ আছে, সেগুলো মানতে হবে, এবং সেইভাবে মেনে আমাদের চলতে হবে। তাহলে কি হবে, আমাদের নিয়মতান্ত্রিক জীবনযাপনের ব্যাপারে আমাদের কি আমরা প্রতিষ্ঠাতা করতে পারবো, নিয়মতান্ত্রিক জীবনযাপন প্রতিষ্ঠিত করতে পারবো। সব শেষে হলো নিজস্ব নিয়মানুবর্তিত প্রতিষ্ঠিত করা এবং মেনে চলা। নিজস্ব আলাদা একটা নিয়ম থাকবে। মূল নিয়মগুলো আমরা দেখব, যে খাওয়ার সময়গুলো ঠিক থাকতে হবে, ঘুমাতে যাওয়ার সময় ঠিক থাকতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, শারীরিক ব্যায়াম করতে হবে। এইভাবে নিজের যে কাজ অনুযায়ী, পেশা অনুযায়ী নিজের একটা আলাদা নিয়মানুবর্তিত আমরা প্রতিষ্ঠা করব, এবং সেইভাবেই যদি মেনে চলি তাহলে কি হয়, তাহলে নিয়মতান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত আমরা হব, এবং আমাদের শারীরিক মানসিক সুস্থতা আমরা অর্জন করতে পারবো। আমরা নিজেদের পরিবারের জন্য, দেশের জন্য কিছুটা করতে পারবো। আর দেখি আমি এতক্ষণ আলোচনা করেছি, তোমরা সেখান থেকেই বুঝতে পারবে যে নিয়মতান্ত্রিক জীবনযাপন না করার পরিণতি কি হতে পারে। এই যে আমি বললাম ওজন বেড়ে যায়, হাঁটা চলা না করলে, বেশি ক্যালোরিযুক্ত খাবার খেয়ে ফেললে কি হয়, ওজন বেড়ে যায়। ওজন বেড়ে যাওয়ার ফলে কি হয়, ডায়াবেটিস রোগ, হৃদরোগ, ব্রেন স্ট্রোক, এই ধরনের নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হতে পারি। আর বিভিন্ন অন্য রোগেও আমরা আক্রান্ত হতে পারি, এবং বিভিন্ন রোগে আক্রান্ত হলে কি হয়, আমাদের আয়ু কমে যায়,
কর্মদক্ষতাও কমে যায়। কর্মদক্ষতা কমে যায় কারণ শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না, তখন কাজ করার কোনো এনার্জি থাকে না। বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। কেন? নিয়মতান্ত্রিক জীবনযাপন যদি অনুসরণ না করে। তাহলে আমরা এক কথায় বলতে পারি, সুস্বাস্থ্যের জন্য নিয়মতান্ত্রিক জীবনযাপনের কোনো বিকল্প নাই, এবং এটা ছোটবেলা থেকেই তোমাদের অনুসরণ করতে হবে। আমি বলবো এখন থেকেই, এই মুহূর্ত থেকেই তোমরা নিয়মতান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে যাও, যেটা তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য কাজে লাগবে। ঠিক আছে? এবার আমি তোমাদের ডায়াবেটিস রোগ সম্পর্কে বলবো। এই নিয়মতান্ত্রিক জীবনযাপন অনুসরণ না করলে কি হয়? বিভিন্ন ধরনের রোগ হয়, আমি বলেছি। সেটা কি? তার মধ্যে একটি হলো ডায়াবেটিস। আজকে ডায়াবেটিস রোগ সম্পর্কে আলোচনা করব। এটা তোমাদের পার্ট 2-তে আছে। দেখো, ডায়াবেটিস। ডায়াবেটিস কি? ডায়াবেটিস হলো একটি বিপাকজনিত রোগ। আমরা জানি আমাদের শরীরে বিভিন্ন হরমোন আছে, তার মধ্যে ইনসুলিন একটা হরমোন। এই ইনসুলিন হরমোনের অভাবে বিপাকজনিত ত্রুটি ঘটে, এবং ফলে এই ত্রুটির কারণে কি হয়? রক্তে শর্করা বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এটা একটা অসংক্রামক রোগ। এটা একজন থেকে আর পাশাপাশি বসলে বা একজনের খাবার একজন খেলে এটা হয় না। এটা একটা অসংক্রামক রোগ, এবং এই রোগটা হলে, ডায়াবেটিস রোগ হলে কখনোই সম্পূর্ণ সেরে যায় না, তবে নিয়ন্ত্রণে রাখা যায়। ডাক্তারের পরামর্শ নিয়ে ডায়াবেটিস সম্বন্ধে জেনে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রোগটি কিন্তু রাখা যায়, এবং সারা জীবন ভালো থাকা যায়। বা ডায়াবেটিস হলেই যে মারা যাবে তা না। নিয়ন্ত্রণে রেখে নিয়ম মেনে চললে, খাবার দাবার, পরিশ্রম, অনেক নিয়ম কানুন আছে, এগুলো মানলে কি হবে? রোগটা নিয়ন্ত্রণে রেখে ভালো থাকা যাবে। ঠিক আছে? ডায়াবেটিসটা আশঙ্কা হওয়ার, ডায়াবেটিসের আশঙ্কা বৃদ্ধির কারণ। দেখো, ডায়াবেটিস হওয়ার কারণ আমরা দেখি। একটা হলো বংশগত কারণ। বলা হয় বা বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে মা বাবা বা নিকট আত্মীয়দের যদি ডায়াবেটিস রোগটি থাকে, তাহলে তার ছেলে মেয়েদের হওয়ার সম্ভাবনা থাকে। অতিরিক্ত শারীরিক ওজন, আমি আগেও বলেছি, শরীরের ওজনের প্রতি সচেতন থাকতে হবে। শরীরের অতিরিক্ত ওজন যদি থাকে, সেখানে তাদের ডায়াবেটিস রোগ হতে পারে। এজন্য ছোটবেলা থেকেই কিন্তু খাবার দাবার এবং বিভিন্ন চলাচলের ব্যাপারে কি সচেতন হতে হবে। ডায়াবেটিস শুধুমাত্র কি বড়দের হয় বা বয়স্কদের হয়, এটা কিন্তু ভুল ধারণা। আজকাল অনেক, আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর সব জায়গায় দেখা যাচ্ছে অল্প বয়সেও ডায়াবেটিস রোগকে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। কারণ কি? কারণ হলো এই যে নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করা। শারীরিক পরিশ্রম ব্যায়াম কি বলছি, এটা যদি না কম করা হয় তাতেও ডায়াবেটিস হয়। আরেকটা হলো সর্বোপরি আমরা বলতে পারি অনিয়ন্ত্রিত জীবনযাপন। এই যে আমি এতক্ষণ আলোচনা করলাম নিয়মতান্ত্রিক জীবনযাপন, এই অনিয়মতান্ত্রিক জীবনযাপন যারা পালন করে তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার বিশেষ একটা সুযোগ থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি কারণ হতে পারে। ঠিক আছে? এখন আমরা দেখব ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায়। খাদ্য ব্যবস্থাপনা। খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু খাদ্য বেশি খাওয়া যাবে, যেমন আঁশযুক্ত খাদ্য, বিভিন্ন চিচিঙ্গা, ধুন্দল, পেঁপে, পটল, সিম, ডাঁটা, করল্লা, উচ্ছে, তারপরে টক জাতীয় ফল, জাম, জামরুল, আমলকি, লেবু, জাম্বুরা, এগুলা খেলে রক্তে শর্করার পরিমাণ বাড়ে না, এবং এটা নিজের পছন্দ মতো খাওয়া যাবে। আর হিসাব করে কিছু কিছু খাদ্য খেতে হবে। এগুলা আমাদের জানতে হবে। ডায়াবেটিস সম্পর্কে জেনে এভাবে চললে, বললাম একটু আগেই, সারা জীবন ভালো থাকা যাবে, নিয়ন্ত্রণে রাখা যাবে। কিছু কিছু খাবার আছে, যেমন ভাত, রুটি, চিড়া,
খই, বিস্কিট, তারপরে আলু, হ্যাঁ, মিষ্টি আলু, পনির, মাংস, মাছ, দুধ, ডিম, এগুলা পরিমাণ মতো যতটুকু একটা ডায়াবেটিস রোগীর জন্য বরাদ্দ ঠিক ততটুকুই খেতে পারবে। বলা হয় যে ডায়াবেটিস রোগীদের পুষ্টির চাহিদা হওয়ার আগে এবং ডায়াবেটিস হওয়ার পরে চাহিদা সমানই থাকে, একই থাকে। সেই জন্য পুষ্টির চাহিদার কোনো হেরফের হয় না। তো একবারে সব খাবার না খেয়ে ভাগ ভাগ করে খেতে হবে। যেমন 3 বেলা খাবার, যে খাবারটা খাওয়া হতো ডায়াবেটিস হলে, সেই খাবারটাই ভাগ করে 6 বেলা খেতে হবে। আর কিছু কিছু খাবার আছে অবশ্যই পরিহার করতে হবে। যেমন যেটার মাধ্যমে কি হয়, আমাদের শরীরে রক্তে গ্লুকোজের পরিমাণ খুব বেড়ে যায় খেলে। সেগুলো হলো কি, চিনি, গুড়, মিষ্টি, তারপরে রস, শরবত, জুস, পায়েস, ক্ষীর, এই সমস্ত খাবার আমাদের পরিহার করতে হবে। তারপর আমাদের কি নিয়ন্ত্রণ করার জন্য শারীরিক পরিশ্রম করতে হবে, ব্যায়াম করতে হবে, সেটা বলেছি। ওষুধ খেতে হবে, ওষুধ খেতে হবে যদি প্রয়োজন হয়, ডাক্তার দেখাতে হবে। ওষুধ ডাক্তার দিলে ওষুধ, ইনসুলিন যা যা দেয় সেই নিয়ম মেনে ওষুধ খেতে হবে। আরেকটা জিনিস হলো রোগ সম্পর্কে শিক্ষা নিতে হবে। ডায়াবেটিস রোগটা কি, এটার জন্য কি খাদ্য ব্যবস্থা, এটা কেন হয়, কি কারণ, কিভাবে এটা কমে যায়, এই সমস্ত বিষয়ে আমরা দেখব যে ডায়াবেটিস রোগ হলে সেই সম্পর্কে জানতে হবে এবং সেটা মানতে হবে। আর ডায়াবেটিস রোগ হলে ওষুধ যদি শুরু করা হয় তাহলে কি হবে, সেই ওষুধ হঠাৎ করে নিজে বন্ধও করা যাবে না, ওষুধ নিজে শুরুও করা যাবে না। ডাক্তারি পরামর্শ অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে যদি চলা হয় তাহলে ডায়াবেটিস রোগও কিন্তু তেমন কিছুই না, জটিল কিছু না। জটিল আমরা নিজস্ব কারণে আমরা জটিল করে ফেলি। তো এই সম্পর্কে জানতে হলে তাহলে মূল কথা হলো কি, নিয়মতান্ত্রিক জীবনযাপন যদি আমরা পরিচালনা করি, বিভিন্ন রোগ হয়, তার মধ্যে একটি রোগ ডায়াবেটিস। এই সম্বন্ধে আলোচনা করলাম। এই ডায়াবেটিস রোগটা হলো নিয়ন্ত্রণের জন্য নিয়মতান্ত্রিক জীবনযাপন পালন করতে হবে। এরপরে আরও কিছু রোগ আছে, সেটা আমি সামনের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। আজকে সময় বেশি আর নাই, আজকে এই পর্যন্তই। তাইলে তোমরা একটা বাড়ির কাজ নাও। বাড়ির কাজ হলো, দেখো তুমি কিভাবে তোমার জীবনকে নিয়মতান্ত্রিক উপায়ে পরিচালনা করতে পারবে তা বর্ণনা করো। হ্যাঁ, নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা তোমার জীবনে কিভাবে তুমি পরিচালিত করবে সেই সম্পর্কে একটু লিখবে। আর একটা হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য নিয়মতান্ত্রিক জীবন যাপনের পদ্ধতি বর্ণনা করো। পুরাটাই আমি কিন্তু আলোচনা করে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এই দুটো থাকবে তোমাদের হোমওয়ার্ক। তাহলে কি জানলাম আমরা আজকে থেকে নিয়মতান্ত্রিক জীবন যাপন অনুসরণ করব, যেটা আমাদের সারা জীবনের জন্য কাজে লাগবে, তাই তো? ঠিক আছে, তাহলে কি তোমরা কষ্ট করে আমার সঙ্গে ক্লাস করলে। আমার একটু যান্ত্রিক ত্রুটির জন্য ক্লাসটা শুরু করতে সামান্য দেরি হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, করোনা মুক্ত থাকো, এই দোয়া করি। আমার জন্য তোমরা সবাই দোয়া করো, কেমন? তোমাদের দোয়াই কিন্তু আমি সুস্থ আছি। আগেও অসুস্থ হয়েছিলাম, তোমরা সবাই আমার জন্য দোয়া করেছিলে। মোটামুটি এখন ভালো আছি ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।